আজকের এপিসোডে আমরা বিশেষ কিছু আলোচনা করব না। আজকে জাস্ট পত্রিকায় একটা আপডেট প্রকাশিত হয়েছে, আপডেট ঠিক নয়, একটা বার্তা প্রকাশ করা হয়েছে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সমস্ত ব্যাপারটার জন্যই দায়ী করা হচ্ছে। প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব, আমি কোনো দলের পক্ষপাতিত্ব হয়ে কথা বলছি না, আমি কাউকে টিস করেও কিন্তু কথা বলতে চাইছি না। জাস্ট যে তথ্যটা উঠে আসছে সেটাই আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। গত দু একদিন যাবৎ, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কোন সময়টার কথা বলতে চাইছি, অর্থাৎ 22শে এপ্রিল থেকে আজ পর্যন্ত যে পরিস্থিতি রাজ্য জুড়ে চলছে, অর্থাৎ এসএসসির 2016-র 25,753 জনের যে চাকরি বাতিল হয়েছে এবং সেই ঘটনাটি জুড়ে যে রাজ্য জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তোলপাড় চলছে এবং সেই সঙ্গে সরকারও একটা নতুন নিয়োগ কিংবা পুরনো নিয়োগকে বাঁচানোর চেষ্টা, একটা যে তোড়জোড় চলছে, সেরকমই একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা পত্রিকা কিন্তু এরকম একটা কথা বলছে যেখানে বলা হচ্ছে যে গোড়া থেকেই সব জানতেন মুখ্যমন্ত্রী। সেটা কীরকম সেটাই কিন্তু এখানে ডিটেলসে একটু আলোচনা করার চেষ্টা করেছে বা আলোচনা করেছে, সেটাই একটু আমরা আপনাদের নিকট উপস্থাপন করব। এটা কতটা সত্য, এটা কতটা গ্রহণযোগ্য, সেটা আপনারা বিচার করবেন, আপনারা অভিজ্ঞ। দেখুন এখানে যেটা রয়েছে সম্পূর্ণ বাম দিকটা লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে যে এসএসসির শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কেলেঙ্কারি তদন্তের অন্যতম ভিত্তি ছিল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটির রিপোর্ট। এসএসসি দুর্নীতিকে বেআব্রু করেছিলেন সেই বাগ কমিটির রিপোর্ট, আর সেই রিপোর্টই প্রথম জানায় এসএসসি কাণ্ডে তৈরি সরকারের নিয়োগ নজরদারির কমিটি অবৈধ ও বেআইনি। অর্থাৎ দুর্নীতি ঠেকাতে যে কমিটি তৈরি করা হয়েছিল সেটাই ছিল বেআইনি এবং অবৈধ। তাহলে সেটা কীরকম বা কীভাবে সেটা অবৈধ বা কেনই বা অবৈধ, সেটা কিন্তু আজকে এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে, আপনারা একটু ভালোভাবে শুনে নিন তাহলেই চলবে। তার আগে আপনাদের দেখাবো, এখানে দেখুন হেডলাইন করে যেটা বলা হচ্ছে 2012 টেটের সময় থেকেই জানতেন মুখ্যমন্ত্রী, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে। অবৈধ নিয়োগ সামলাতে মুখ্যমন্ত্রী ঘোষিত কমিটিকেও বেআইনি বলেছিল আদালত। বেআইনি সুপারিশ তার নেতৃত্বে মন্ত্রিসভায় সিলমোহর দেয়। তাহলে ব্যাপারটা কোন দিকে রয়েছে এটা আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করুন। 2019 সালের 28শে মার্চ, তার প্রায় এক মাস আগে থেকেই এসএসসির বঞ্চিত যোগ্য মেধাবী চাকরি প্রার্থীরা কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশন শুরু করেছিলেন লোকসভা ভোটের আগে। সেখানেই তখন হাজির হয়ে মুখ্যমন্ত্রী হ্যান্ডমাইক হাতে নিয়ে বলেছিলেন, আমি পার্থদাকে, অর্থাৎ বর্তমানে যিনি জেলে রয়েছেন সেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বলেছিলাম 5 জনের একটা কমিটি তৈরি হয়েছে। পার্থদা যে কমিটি তৈরি করেছে সেই কমিটির সঙ্গে কথা বলে আমি দেখতে চাই কিভাবে এটা সামলানো যায়। অর্থাৎ এরকমই একটা কিন্তু আভাস দিয়েছিলেন। সামলাতে গিয়ে যে কমিটি তৈরি করেছিলেন 5 সদস্যের মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা আদালত সেটাকেই কিন্তু বেআইনি ঘোষণা করেছিল। বাগ কমিটি রিপোর্টে বলা হয়েছিল এই বেআইনি নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন মমতা ব্যানার্জির নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি করা নিয়োগ নজরদারি কমিটি। মেয়াদ উত্তীর্ণ প্যানেল এবং প্যানেলের বাইরের প্রার্থীদের নাম সুপারিশ করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে পাঠিয়ে দেওয়া হতো। তারপর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সব জেনেই নিয়োগপত্র দিতেন। অর্থাৎ কিভাবে দুর্নীতি হয়েছে সেই জায়গাটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে। জানতেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ এই সমস্ত ব্যাপারটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানতেন, তাই ভোটের সময় সামাল দিতে গিয়ে ব্যাপারটা ঘটিয়েছিলেন। 2019 সালের ভোটের সামাল দেওয়ার কথা বলেছিলেন, 2024 সালের ভোটের সময় সেই সামাল দেওয়ার ভয়াবহ ছবি সামনে এলো কলকাতা হাইকোর্টের রায়ে। তারও আগে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির ছবি সামনে এসেছিল দক্ষিণ 24 পরগনা জেলার তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি সুরঞ্জনা চক্রবর্তীর কাছ থেকে। দেখুন কি বলা হচ্ছে এই সুরঞ্জনার ব্যাপারটা। দক্ষিণ 24 পরগনার তৃণমূলের তৎকালীন দক্ষিণ 24 পরগনা জেলার তৃণমূল নেতা প্রদীপ মণ্ডলের স্ত্রী মমতা মণ্ডলের চাকরি না হওয়ায় দুর্নীতির সমস্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছিল। প্রদীপ মণ্ডল আদালতের দ্বারস্থ হওয়ার পরেই সুরঞ্জনা চক্রবর্তীর অডিও টেপ প্রকাশ্যে আসে। তাতে শোনা যায় সুরঞ্জনা চক্রবর্তী বলেছিলেন যা হয়েছে দলের নির্দেশেই হয়েছে। দেখুন ব্যাপারটা কীরকম বা কী পরিস্থিতি সম্পূর্ণটা এখানে আলোচনা করা হয়েছে এবং এর মধ্য দিয়ে আপনারা বুঝতে পারছেন পরিস্থিতি কী ঘটেছিল এবং কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বা কেনই বা হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কিন্তু একদিনের নয়, কতদিনের সেটা আপনারা বুঝতে পারছেন।
টেটের পর প্রাথমিক শিক্ষক নিয়োগের মেরিট লিস্ট অ্যানালিসিস হয়েছে তৃণমূল ভবনে। দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে কি বলা হচ্ছে একটু লক্ষ্য করুন, এটা তো আমার কথা নয়, আমার অ্যানালিসিস নয়। টেটের পর প্রাথমিক শিক্ষক নিয়োগের মেরিট লিস্ট অ্যানালিসিস হয়েছিল তৃণমূল ভবনে। আপনারা বুঝতে পারছেন, আর বলার কিছু নেই। তখনকার আদালতের হস্তক্ষেপ, সিবিআইয়ের তদন্ত শুরু হয়নি, অর্থাৎ তখনও কিন্তু আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করেনি এবং সিবিআইও কিন্তু তদন্ত শুরু করেনি। তাই 2012-তে কোন সময়টা লক্ষ্য করুন, 2012 যখন সরকার ক্ষমতায় আসে, দুর্নীতির ছবি ধরা পড়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব ছিলেন, অর্থাৎ সেই সময়ও কিন্তু তিনি নীরব ছিলেন। তখন সবই ক্ষমতায় এসেছেন, ফলে সামলে নেওয়া যাবে ভেবেছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা প্রাথমিকের নিয়োগে মেদিনীপুর, মুর্শিদাবাদ থেকে অনেকের চাকরি দিয়েছিলেন টাকার বিনিময়ে। অর্থাৎ কি ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছেন, টাকার বিনিময়ে দিয়েছিলেন, সেগুলো কিন্তু বারংবার প্রকাশ্যে এসেছে। চাকরির আশ্বাস দিয়েও সেটা কিভাবে দুর্নীতি হয়ে গেছে। বর্তমানে যিনি জেলে রয়েছেন সেই শিক্ষামন্ত্রীও কী করেছেন, সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু এখানে অনেকটা আলোচনা করা হয়েছে। কোন সময় থেকে এই নিয়োগ দুর্নীতি শুরু হয়েছে এবং কোন বিখ্যাত ব্যক্তি এইটা জানতেন কিন্তু নীরব ছিলেন, এই সকল ব্যাপারগুলো এখানে আলোচনা করা হয়েছে। জাস্ট যে আপডেট পত্রিকায় প্রকাশ করা হয়েছে, একটি সংবাদ পত্রিকায়, সেটাই আজ আমরা আপনাদের নিকট উপস্থাপন করলাম। আপনারা নিজেরাও অভিজ্ঞ, আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করুন কি ব্যাপারটা ঘটেছে বা কী ব্যাপারটা এখনও ঘটছে এবং এর সত্যতা কতটা, এটা কতটা গ্রহণযোগ্য। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনীয়দের সাথে শেয়ার করতে পারেন। আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও থাকেন এখনও পর্যন্ত, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন। আর যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।